প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। সবার সুস্বাস্থ্য, সুন্দর ও নিরাপদ জীবনই আমাদের কাম্য। আমরা দীর্ঘদিন ধরে অনলাইনে ক্লাস নিচ্ছি। ফেসবুক পেজে ক্লাসগুলো আপলোড হওয়ার পর তোমরা অনেকেই দেখছো, অনেকেই কমেন্টস করছো। আমাদের সেটা বেশ ভালো লাগছে। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব জনসংখ্যা ভূগোলের একটা গুরুত্বপূর্ণ বিষয়, জনসংখ্যা প্রবৃদ্ধির তথ্য নিয়ে। আজকে এই পৃথিবীতে প্রায় 782 কোটি লোক আছে, কিন্তু আমরা যারা জনসংখ্যা নিয়ে পড়াশোনা করেছি অথবা সামাজিক বিজ্ঞানের আরও বিভিন্ন বিষয়ে থেকে আমরা জানি যে লোকসংখ্যা অতীতে তো এত বেশি ছিল না। এই কিশোরগঞ্জেই তোমরা যদি তোমাদের পূর্বপুরুষদের কাছে শুনে থাকো, দেখবে যে বিভিন্ন অঞ্চলে হাওর ছিল, জঙ্গল ছিল, পতিত জমি ছিল এবং অনেক দূরে দূরে বাড়িঘর ছিল। কিন্তু এখন ঘন বসতি, ঘন লোকবসতি গড়ে উঠেছে। যেহেতু জনসংখ্যা একটি চলমান চলক, সেজন্য এই বিষয়টি ভূগোলের শুরুতেই ভূগোলবিদদের মনোযোগ আকর্ষণ করেছে। জনসংখ্যাবিদগণ, ভূগোলবিদগণ এবং সামাজিক বিজ্ঞানীগণ জনসংখ্যা বৃদ্ধি, জনসংখ্যা প্রবৃদ্ধি, জনসংখ্যার মৃত্যু এবং এর যে ক্রিয়া প্রতিক্রিয়াগুলো আছে সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করতেন, আলোচনা করতেন, বিভিন্ন থিওরি দিয়েছেন। প্রিয় শিক্ষার্থী, আমরা মূলত আজকে ম্যালথাসের জনসংখ্যা তথ্য নিয়ে আলোচনা করব। কারণ জনসংখ্যা তথ্যগুলোর মধ্যে তার তথ্যই সর্বপ্রথম পৃথিবী জুড়ে আলোড়ন সৃষ্টি করে। আলোচনা এবং সমালোচনা দীর্ঘদিন এই দুইয়ের কেন্দ্রবিন্দু ছিল ম্যালথাসের জনসংখ্যা তথ্য। 1798 সালে যুক্তরাজ্যের থমাস রবার্ট ম্যালথাস একটি বই লেখেন। তার নাম এন এসে অন দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন। ম্যালথাস একজন ধর্মযাজক ছিলেন, কিন্তু তারপরেও তার এই বইটা প্রকাশের পর বিশ্বব্যাপী আলোড়নের সৃষ্টি হয়। তিনি রীতিবদ্ধভাবে জনসংখ্যা সম্পর্কে বিশ্লেষণ করেছেন, ব্যাখ্যা দিয়েছেন তার বৃদ্ধি এবং তার প্রতিক্রিয়া সম্পর্কে। যদিও ম্যালথাসের আরও আগে অনেকেই পপুলেশন নিয়ে কথা বলেছেন। খ্রিস্টপূর্ব 500 অব্দে প্রথম চীনা চিন্তাবিদ কনফুসিয়াস জনসংখ্যা নিয়ে আলোচনা করেছেন এবং জনসংখ্যা সম্পদের চেয়ে বেশি বৃদ্ধি পেলে কী ক্ষতি হতে পারে সে সম্পর্কে ধারণা দিয়েছেন। এরপর প্লেটো,
এরিস্টটল, ইবনে খালেদুন এবং ক্যাপ্টেন কুক জনসংখ্যা সম্পর্কে তাদের মতবাদ প্রকাশ করেছেন। তবে তাদের কারো মতবাদই রীতিবদ্ধ এবং সুশৃঙ্খল ছিল না। সর্বপ্রথম ম্যালথাসই রীতিবদ্ধ এবং সুশৃঙ্খলভাবে জনসংখ্যা সম্পর্কে বিশ্লেষণ করেছেন এবং সেজন্য তার তথ্য ব্যাপক আলোড়নের সৃষ্টি করে। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু দেখি ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের মূল বিষয়টা কি। ম্যালথাস যে বিষয়টা বলতে চাচ্ছেন সেটা হলো মানুষ খাদ্যের উপর নির্ভরশীল। তার জীবন, মানুষের বৃদ্ধি সম্পূর্ণভাবে সবসময় খাদ্যের উপর নির্ভরশীল ছিল। তিনি তার তথ্যে দ্বিতীয় যে বিষয়টা বলেছেন সেটা হলো খাদ্য উৎপাদন সময়ের ব্যবধানে বৃদ্ধি পায়। জমির পরিমাণ বৃদ্ধি পায় না, তবে খাদ্যের উৎপাদন বৃদ্ধি পায়। কিভাবে পায়? সেটা হলো মানুষ আরো নতুন নতুন জমি চাষাবাদের আওতায় আনে, আবার সে ক্রমশ উন্নত প্রযুক্তি ব্যবহার করে। ফলে দিনের পর দিন ক্রমশই বিশ্বের খাদ্য উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে তিনি এও বলেছেন যে খাদ্য উৎপাদন যেমন বৃদ্ধি পায়, পৃথিবীর জনসংখ্যাও তেমনি বৃদ্ধি পায়। একটা অঞ্চলে একসময় যে জনসংখ্যা ছিল, প্রতি বছর সেখানে নতুন শিশুর জন্ম হয়, কিছু লোক মারা যায়, তবে জন্মের হার মৃত্যুর হারের চেয়ে বেশি। এবং তিনি তার তত্ত্বে বলেছেন যে জনসংখ্যা এই বৃদ্ধির হার জ্যামিতিক হারে বৃদ্ধি পায়। চিত্রটা দেখো, এই চিত্রে আমরা জনসংখ্যা বৃদ্ধির একটা হার দেখানো হচ্ছে সময়ের সাথে সাথে। অর্থাৎ 1, 2, 4, 8, 16, 32 এই হারে জনসংখ্যা বৃদ্ধি পায়। এবং এভাবে বৃদ্ধি পাওয়ার ফলে প্রতি 25 বছরে কোনো এলাকার জনসংখ্যা দ্বিগুণ হয়ে পড়ে। এভাবে এক সময় জনসংখ্যা বৃদ্ধির হার খাদ্য উৎপাদন বৃদ্ধির হারকে ছাড়িয়ে যায়। একটা চিত্র দেখতে পাচ্ছ, এখানে দেখা যাচ্ছে যে জনসংখ্যা বৃদ্ধির হার খাদ্য উৎপাদন বৃদ্ধির হারকে ছাড়িয়ে যাচ্ছে। আর এটা ঘটলে তখন সমাজে, রাষ্ট্রে, অঞ্চলে নানান বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তবে সেই বিশৃঙ্খলাও কিছু সুনির্দিষ্ট নীতিমালার মাধ্যমে, সুনির্দিষ্ট নিয়মের মাধ্যমে প্রতিহত ও প্রতিরোধ হয়। ম্যালথাস এই জনসংখ্যা বৃদ্ধির প্রবণতা প্রতিরোধের ব্যাপারে 3টা নিয়ামকের কথা বলেছেন। একটা হলো প্রাকৃতিক প্রতিবন্ধকতা, আর একটা প্রতিরোধমূলক ব্যবস্থা, এবং আরেকটা হলো গিয়া পাপ। আমরা এই 3টা বিষয় নিয়ে সংক্ষেপে আলোচনা করব। প্রাকৃতিক প্রতিবন্ধকতা, তার আগে আমরা চক্রটা দেখি। ম্যালথাস যে জনসংখ্যার চক্রটা দেখা গেছেন, দেখো মাঝখানে লেখা ম্যালথাসের চক্র, এবং তার পাশে খাদ্য ও জনসংখ্যার ভারসাম্য অবস্থা। এটা স্বাভাবিক অবস্থা, এবং এই অবস্থাটা একসময় জনসংখ্যা বৃদ্ধির ফলে জনাধিক্যে পরিণত হয়। অর্থাৎ খাদ্য উৎপাদনের চেয়ে জনসংখ্যা বেড়ে যায়, এবং তার পরবর্তী পর্যায়ে প্রতিরোধমূলক ব্যবস্থা, প্রাকৃতিক প্রতিরোধের সৃষ্টি হয়। অর্থাৎ জনসংখ্যা একটা